কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপির ইউনূস সাহেবের সাথে যাওয়া উচিত নয়। গেলে পরে কিন্তু মানুষের কাছে ব্যাড নিউজ যাবে, খারাপ খবর দেবে। মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা চেয়ারের পায়া দইরা, ইউনূস সাহেবের চেয়ারের পায়া দইরা বসে থাকতেও আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে। আমি ব্যক্তিত্বহীন হইয়া, রাজনীতিহীন হইয়া আমি এই দেশে বিএনপির মতো একটা দল এইসব করুক, আমি এটা চাই না। এখন এটা করলেই যদি দল আমারে বাইর করে দেয়, আমার করার কিছু নাই। এক বিএনপির সাথে সাথে যত বড় কথাই জামাত বলুক, ভোট করে দেখতে পারে 10%-এর বেশি ভোট বাংলাদেশে পাবে না। সেই জামাতকে এত তোয়াজ করার জন্য তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আমাদের মহাসচিবকে একই প্রোটোকলে যেতে হবে। সবাই তো তিনজনই তো সাথী, ইউনূস সাহেব তো উপরে, আর তো আমরা তিনজন হইলাম তার সাথী সমান। অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড, আমি তো ওইগুলো বলতে চাই না, সাথী বললাম। তিনজন সমান সাথী হচ্ছিল। আমি তো কোনোদিনই যাব না এদের সামনে। আরে বাবা, রাষ্ট্র ক্ষমতা এতই মজা, কি দরকার প্রধানমন্ত্রী? আমি তো বলছি মন্ত্রী বানাইলে হমু না, প্রধানমন্ত্রী বানাইতে চাইলে 10 দিন চিন্তা করবো। আমার নাম ফজলুর রহমান। অত সুজানা নেতৃত্ব কর্ম, রাজনীতি কর্ম, মানুষের পায়ে ধরে মানুষের সেবা কর্ম, মানুষের করে করে যাবো, শ্রমিকের বস্তিতে যাবো, ক্ষেত্রাইলে যাবো, মানুষের ঘাম বুকের মধ্যে নিব। প্রধানমন্ত্রী হব না। অত টেহা বানাইবার লাগি, পয়সা বানাইবার লাগি, একটা ব্যাংক আছে 2টা ব্যাংক বানাইবার লাগি, একটা বাগান বাড়ি আছে 2টা বাগান বাড়ি বানাইবার জন্য খালি ক্ষমতা যাইতে হবে। চন্দ্রবাজি ধান্দাবাজি করার জন্য ব্যক্তিত্ব যদি না থাকে, সম্মান যদি না থাকে, রাজনীতি করি সম্মান কামানোর জন্য, টাকা বানানোর জন্য না, সরকারের পাওয়ার দেখানোর জন্য না। আমি সেই কারণে আপনাকে বলছি, ওই যে আমার সাথে দলের কেন জানি, আমি দলের কর্মীদেরকে বলবো, আমি যদি বাবার কথাটা ভুল করে থাকি তোমরা আমারে বইলো যে মহাসচিব এইভাবে যাওয়া উচিত না, যে দলের প্রেস্টিজ করো, আমাকে বলতে দিতে হবে। আমি খুব গভীর ভাবে কথাটা বলবো। আওয়ামী লীগ থেকে বের হওয়ার কারণ হলো, শেখ হাসিনা যখন আসলেন, শেখ হাসিনার সামনে একটা মিটিং এ একটা প্রতিষ্ঠা, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। এটা বাংলাদেশের সবাই জানে, যারা 81, 82, 83, 84 পলিটিক্স যারা করছে তারা সবাই জানে। আমার এই বক্তব্যটা ছিল রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না, আদর্শের উত্তরাধিকার চাই। বুঝা না বুঝা, তখন তারুণ্য ছিল, যৌবন ছিল, বাঘের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি নাই। এইটা তাদের খুব লেগে আছে। আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি আওয়ামী লীগে সঠিকভাবে স্থান পাই না এই কথাটা বলার কারণে। এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম 95 সনে যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতের সঙ্গে ঐক্য করলো, তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে, কেন্দ্রীয় সদস্য হিসাবে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন 61 জন, বিএনপির কিন্তু 600-700, 61 জন। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ওইটা বলছিলাম, আপনি যদি জামাতের সাথে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান, প্রধানমন্ত্রী হইতে চান, আমার নামটা আপনি নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখবেন। আমি এদের সাথে বেহেস্তে যাইতে রাজি না। এখন আমি বলি, আমি জামাতের সমর্থন নিয়ে 1 সেকেন্ডও বাঁচতে চাই না, যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের প্যারোলে আছে। তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি, এইটা এরপরে আর শেখ হাসিনা আমাকে আর গ্রহণ করতে পারে নাই, যে কারণে আমাকে নমিনেশন দেয় নাই। আমি আমার এলাকাতে গিয়ে একটা স্বতন্ত্র ইলেকশন করছিলাম টেলিভিশন মার্কা লইয়া 96 সনে, এবং আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি, তার চেয়ে আমি 5000-এর উপরে ভোট বেশি পাইয়া পাশ করছিলাম। আমাকে ডিক্লেয়ারও করা হয়েছিল, কিন্তু 21 ঘন্টা ভোট আটকায় রাইখা অষ্টগ্রামের হাওরে নৌকার মধ্যে শিল মারে আমার ভোট পানিতে ফেলে আমাকে কয়েকশো ভোটে ফেল দেখানো হইল। 1996 কিন্তু এটা। আচ্ছা, তারপরে আওয়ামী লীগ আমি যেহেতু ইলেকশন করলাম, আমাকে বহিষ্কার করে দিল। এই এলো একটা বহিষ্কার। আর বিএনপির যে বহিষ্কারটা, আমি এটা বহিষ্কার বলে, সাময়িক বহিষ্কার বিএনপি আমারে করলো একই কারণে।
সেই কারণটা হলো, আমি গত 10 মাস যাবৎ সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, যারা আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, আমার দেশকে মেধাশূন্য করেছিল 1971 সনের 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর আলবদর বাহিনী, যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গোলাম আজমরা, যারা 5ই আগস্টের পরে বলা শুরু করেছিল 47 ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর মূল স্বাধীনতা যুদ্ধ হইল 2024 আর 71 হইল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে। আমি বলে, এই রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চারা খুব সাবধান, খুব সাবধান। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি, গুলি করে মেরে ফেলতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না। এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার তর্ক বিতর্ক, সব বুবা হয়ে রইল। আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল, শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীরুত্তম, শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে। 27শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি মনে করেছিলাম তার দলের কেউ না কেউ বোধহয় জামাতকে প্রতিবাদ করবে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। তখন আমি প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের মধ্য দিয়ে আমি জামাতের কাছে হয়ে গেলাম ফজু পাগলা। যখন তারা কিছুতেই আর আমাকে থামাইতে পারতেছে না, আমার যুক্তির সাথে পারতেছে না, তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা। সেই জামাত এই ধরনের বিশ্রী, কুশ্রী এবং বিভৎস এবং কুৎসিত কথা বলে তারা নাকি ইসলাম, আল্লাহ কে এদেরকে জাহান্নামে নেবে কিনা আমি জানি না, কারণ এর মালিক তো আর আমি না। কিন্তু তারা ইসলামের নামে যেভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে, অকল্পনীয়। শুধু আমার ব্যাপারে না, শুধু জিয়াউর রহমানের ব্যাপারে বলে, খালেদা জিয়ার ব্যাপারে বলে, তারেক রহমানের ব্যাপারে বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে। বাংলাদেশের এমন কোন সম্মানিত মানুষ নাই যাদের নামকে বিকৃত করে এবং কুৎসিত ভাবে এই জামাত বকাবকি বা স্লোগান দেয় না। এরা নাকি আবার ইসলাম। এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম, আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম, যে এই কালো শক্তি 5ই আগস্টের একটা অংশ ঘটিয়েছে। কারণ 5ই আগস্টের দুইটা রূপ, একটা হলো মানুষের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। 3বার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে, মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য শেখ হাসিনা যাওয়া দরকার। হাসিনা অনেক খারাপ কাজ করছে, মানুষ সেই কারণে বিএনপির নেতৃত্বে 15 বছর আন্দোলন করছে। আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা 1757 সনের ষড়যন্ত্রের মতোই। সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির, এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা। আমি এদেরকে অভিনেতা বলি। এখন সবাই বলে এরা অভিনেতা, এরা কেউ না। এরা রাস্তাতে হাইটে গেল 10টা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি। এদেরকে দিয়ে জামাত অভিনয় করাইছে, কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইখা 71-এর মুক্তিযুদ্ধকে কলুষিত এবং কলঙ্কিত করার জন্য এবং নিশ্চিহ্ন করার জন্য যে চক্রান্তটা করছে, আমি যে টোটাল ফাইটটা করছি, সেই ফাইটের এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল। জামাত থেমে গেল, ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল। কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না। আশ্চর্যের ব্যাপার হইলো, আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নিয়ে হাসাহাসি করতেছি, 4টার সময় আইসা পড়বো বাসায়, তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকজ করছে। কি ব্যাপার? আমি হাসি, কি শোকজ? বাসায় আইসা রাত্র 9টার সময় একটা কাগজ পাইলাম, এই কাগজে লেখা আছে কি, আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, কুৎসিত কথা বলেন এবং ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কি কুৎসিত, কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম, এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচিপূর্ণ, বলে নাই। কোন ধরনের কারণ বিবৃত করে নাই। এই কথা বলে
আমার কাছে খুব আঘাত লাগলো, মনে একটা ধাক্কা লাগলো যে এই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি, আমার বয়স যখন 26-27 বছর, তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয়। ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ অফিস ছিল, সব জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল। সেই ফজলুর রহমান কুৎসিত বক্তৃতা করে, কুরুচিপূর্ণ বক্তৃতা করে। আরেকটা হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি। যে কথাটা জামাত আমাকে বলে কাফির বলল, সেই কথাটা আবার আমার দল আমাকে বলল। আমার কাছে এত খারাপ লাগলো, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি। এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বোনদেরকে ধর্ষণ করছিল, আমার 30 লক্ষ মানুষকে হত্যা করতে সাহায্য করছিল, এই যে ধর্মের নামে গত 54 বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছে যে জামাত, যারা সুবল দিতে যায় মুক্তিযুদ্ধকে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম। আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয়, তারা হলো ওহাবি। আর আমি যে ইসলাম বিশ্বাস করি সেটা হলো এই ভারতবর্ষে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা, যারা শত শত বছর যাবৎ খাজা মাইনুদ্দিন চিশতি থেকে ধরে সেই খাজা নিজামুদ্দিন আউলিয়া বখতিয়ার খাকি থেকে ধরে হযরত শাহজালাল শাহপরান, হযরত শাহ সুলতান নেত্রকোনা, সেই গেসুদারাজ, সেই বাইজিদ বুস্তামি থেকে ধরে এই সারা সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ জেদ্দে সুফিবাদ, আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বাসী লোক। এবং এটা আমি বলি, সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় এক সময় সুফিবাদী ছিল, কিন্তু জামাতকে প্রশ্রয় দেওয়ার কারণে গত 2001 সন থেকে এই দেশে আস্তে আস্তে সুন্নিরা শেষ হয়ে যাচ্ছে। সুন্নিদের মাজার আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। শুধু হত্যা করা হচ্ছে না, কবরে ছেলে দেওয়া হচ্ছে, কবর থেকে তুলে আবার রাজবাড়িতে লাশটা পুড়ায় দেওয়া হচ্ছে। এর চেয়ে বিভৎস, জঘন্য এবং মানবতা বিরোধী কাজ কোনোদিন হয় না, কিন্তু সেই জামাতের বিরুদ্ধে কোনোদিন বিচার হয় না। এখন আবার দেখা যাচ্ছে যে সুফিবাদীদের যে মূল বক্তা এই দেশে, আমি দেখলাম কালকে না পরশু সেই মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে। কথাগুলা বুঝার চেষ্টা করেন, এটাতে কার সরকার, কিসের সরকার? এখন আবার শুনতেছি যে হাইকোর্টের মাজার বলে না, হাইকোর্টের মাজার নাম নেই না, হাইকোর্টের মাজার, নট হাইকোর্ট, হাইকোর্টের মাজার। সেই হাইকোর্টের মাজারে যে ওলি আল্লাহ শুয়ে আছে শাহ শরফুদ্দিন, তার মাজার নাকি আবার তুলিয়া ফালায় দিন। এটা শুনতেছি। এর চেয়ে অপরাধী কথা, জঘন্য কাজ। কিন্তু এটা জামাতরা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে এবং ইউনূস যেহেতু তাদের সাথে, ইউনূস সাহেব, আমার মনে হয় শাহ শরফুদ্দিনের এই যে হাইকোর্টের মাজারের যে কথাটা, যার সঙ্গে মাজার জড়িত আছে, সেটা তারা ফেলেই দিবে বলে মনে হচ্ছে। কিন্তু আমি এটা প্রতিবাদ করছি এবং করে যাব। এইটা হলো ধর্মের ব্যাপার। সেই কারণে তারা আমাকে 3 মাসের জন্য এক্সপেল করলো। আমি একটা কথা বলেছি, আমার বয়স 78 বছর। 3 মাস আমার কাছে অনেক বড়। আমি 3 দিনের মধ্যে মারা যাইতে পারি। মহামানব বলছে 60 বছর বয়স হইলে পরে 1 মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয়। পরবর্তী সময়ে আমাকে 3 মাসের জন্য আমার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করিয়া, দল থেকে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করিয়া, আমি যে দেশকে সেবা দিতে পারতাম, দেশের জন্য যে কাজ করতে পারতাম, আমাকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরও আমি পার্টি যে সিদ্ধান্ত দিছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। একটি কথাও বলি না এবং বলতেও চাই না। কিন্তু একটা কথা বলতে চাই, যদি জামাতের সাথে মিলেমিশে যদি পার্টি মনে করে যে দেশ চালাবে, তাহলে আমার কথা আছে। কথাটা খুব ক্লিয়ার। এখন আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক, খারাপ ভালো, আমি কথাটা বলে খুব খারাপই করছে। আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের কথা বলছে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে, কিন্তু সেকেন্ড পার্টি হিসাবে আমি জিয়াউর রহমানের দলকে মনে করি। এবং সেই জিয়াউর রহমানের দল যদি রিয়েলি মুক্তিযুদ্ধের বর্তমান অসহায় অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে না করে, তাইলে আই হ্যাভ গট টু সে সামথিং, আমার বলার আছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ না করে, হয় আমি ঘরে বৈশা যাব, আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের সাথে মিল্লা কোনো কাজ করতে পারবো না।
একদিক দিয়ে জামাত চট্টগ্রামে বলবে কালকেই ফালায় দিমু বিএনপি রে, ওদেরকে বিরোধী দল না বানায় আর ঘরে যাব না। একদিক দিয়ে বলবে তারেক রহমান চোর ডাকায়, টাকা পয়সা, টাকা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে। জামাতিরা স্লোগান দিবে, আমাদের বিরুদ্ধে মিছিল করবে, আর আমরা হাসা হাসা ইউনূস সাহেবের সাথে ওই জাতিসংঘে যাব। কে যাবে? আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আরেকজন আছে মাদ্রাসায় পড়া একটা ছেলে, একটু দাড়িওয়ালা একটা ছেলে, হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি। 300 ভোট পাইবো না দাঁড়াইলে, এখনো পার্টির রেজিস্টার। হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে। কত বড় চক্রান্ত ইউনূস সরকারের। সেই চক্রান্তের সাথে কি বিএনপি হওয়া উচিত? আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের সাথে যিনি থাকেন জনাব হুমায়ুন কবির সাহেব, আমাদের পররাষ্ট্র বিষয়ক ওই যে বিদেশি মানে ব্যক্তি, তিনিও যাবেন। আরো কে কে যাবেন? আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে। আমি কিন্তু বলে দিলাম, এতে এক্সপেল করলে করে দিবে।